আনিস আলমগীর ভাই, নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে যদি তাদের শাপলা না দেওয়া হয় তাহলে ধানের শীষও প্রতীক হিসেবে থাকবে না, এই টাইপের একটা দাবি জানিয়েছে। আপনি এই বিষয়ে কি বলবেন? মানে এইটার সুরাহা আছে কিনা? নির্বাচনের আগে, নির্বাচন তো খুব ওইটা অল্প সে সময়। কথার কথা বলছে আর কি, ধানের শীষ তো এমন একটা প্রতীক, এটা যে বাদ দিবে কার কথায় কি, এটা তো হতে পারে না। ইলেকশন কমিশন সেই ধরনের কোনো ডিসিশন নিতে পারে, এটা চিন্তাও করার কারণ নাই। কিন্তু আমি মনে করি যে শাপলা যে প্রতীক হিসাবে তাদেরকে বরাদ্দ করার ক্ষেত্রে যে জটিলতা দেখা দিয়েছে, আমি বোধহয় আপনার সঙ্গে আরও একদিন বসাতে ওই সময় বলেছিলাম যে কেন, ওর সমস্যা কোথায় ওদেরকে শাপলা দিলে? যদি অন্যান্য আমাদের জাতীয় প্রতীকগুলো অন্য জায়গায় থাকতে পারে, তাহলে ওদের কি সমস্যা? ওরা যদি শাপলা নেয়, এটা নিয়ে এত জটিলতা করার কিছু নেই। তারা একটা আবদার করছে, তাদের পছন্দ হয়েছে, তো সে আবদারটা আমি পূরণ করতে কোনো অসুবিধা মনে করি না। এখন আবার বলে যে আবদার করলেই কি দিতে হবে? দিলাম ভাই, এরা তো নিজেদেরকে একটা এমন একটা জায়গায় নিয়েছে, একটা রাজনৈতিক দল হিসাবে তারা সরকারি আশীর্বাদও আছে। তো এত কিছুর পরে তাদেরকে আমি এই শাপলা তাদের এত পছন্দের, এটা দিতে সমস্যা কোথায়? আমি দিতে চাই, কিন্তু তাদের জন্য যেগুলো অফার করা হয়েছে এগুলো তো আমি মনে করি যে খুব ফালতু ফালতু মার্কা, কি বেগুন, তারপর না না, মার্কাটার এইটা নায়ক। এইটা কি আমি যতটুকুন আর বুঝি, কি কি জানি এটা এটা এইটা হচ্ছে আমাদের কিছু মিডিয়ার প্রবলেম। সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে যে 50টা যে মার্কা 50টা দিয়েছে, মার্কা আছে, এই মার্কার হেলিকপ্টার থেকে। হেলিকপ্টার, হ্যাঁ হ্যাঁ হাঁস, হ্যাঁ। খাট, তো বলছে এদের এদের জন্য এগুলো খুব। হ্যাঁ, মোবাইল। এখন না এখন না, ওরা বলছে যে খাট, হেলিকপ্টার আর এটা কি বলে, কাপ্পিরিচ না, 50টা এগুলো হাঁস, ছিল। আমি এগুলো ওদের জন্য খুব পারফেক্ট হবে। আমি মনে হচ্ছে রাইট। এগুলো ট্রল করছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ওদেরকে একটা মার্কা এখানে অন্তর্ভুক্ত হতে পারবে না, নট নেসেসারি। এই যে জামাতে ইসলামের মার্কাটাও তো দীর্ঘদিন ছিল না, তো এটা কি এখন আবার পার্লামেন্ট ইয়েতে আইন মন্ত্রণালয় সেটা, বা যে মন্ত্রণালয় এখানে জড়িত আছে তারা কি আবার ইনক্লুড করে নাই? তো এটা হইতে পারে, এটা না, সেটাই ইনক্লুড হতে পারে, কিন্তু মানে এই যে যে মিডিয়া ট্রায়ালের যে ব্যাপারটা, যে ওই কাপ্রিজ, থালাবাটি, বালতি, এই ব্যাপারটা এটা হয়েছে। আমি মিডিয়া ট্রায়াল বলবো না, আমি বলবো যে মিডিয়াতে একটু যোগ করছে এই জন্যই যে এগুলো এত ফালতু ফালতু মার্কা জাতীয় নির্বাচনে কেন থাকবো? তো মার্কার অভাব আচ্ছা পড়ছে? আচ্ছা। মার্কা দেখে না যে কাপ পিরিস, তারপরে খাট, হেলিকপ্টারটা নেওয়া যায়, তো হাঁসও একটা হাঁস, হইতে পারে। বেগুন, বেগুন কিভাবে মার্কা হয়? থালাবাটি, মানে এই ধরনের ইয়া। যাই হোক, এখন নির্বাচন কমিশন, আশা করি আমরা দ্রুত সুরাহা হোক। আমি একটু আপনি আরেকটা কোশ্চেন করছিলেন এর হ্যাঁ, সাথে, যে এই পিয়ার পদ্ধতি এবং এইটা, এই দুইটা পিয়ার জটিলতাই আছে পদ্ধতি এখন। হ্যাঁ, জটিলতার কথা বলছিলেন, সেটা নিয়েও কথা আমি বলে গেছিলাম। পিয়ার পদ্ধতির জটিলতায় আমি একটা জিনিস দেখি, আমি জানি না আপা এটা ক্লিয়ার কিনা জিনিসটা, যে পিয়ার পদ্ধতি হচ্ছে এটা বিএনপি, আমার ব্যক্তিগতভাবে ধারণা বিএনপি পিয়ার পদ্ধতি নিয়ে একটু জটিলতায় ছিল, এবং এই জন্যই তারা রাজি হয় নাই। কিন্তু আবার তাদের রাজি হয়নি মানে হতে চায়নি আর কি, কিন্তু তারা আবার তাদের যে 31 দফা সংস্কার কর্মসূচি দিয়েছে, সেই সংস্কার কর্মসূচির 6 নম্বর আইটেম হচ্ছে যে সমাজের বিশিষ্ট ব্যক্তিগুলো এবং বিভিন্ন পেশার ব্যক্তিগুলো, বিভিন্ন আমলা যাদের এক্সপার্টিস আছে, তাদের উচ্চকক্ষে। উচ্চকক্ষে তারা এটা অন্তর্ভুক্ত করবে তাদেরকে। তো তাহলে এখানে অন্তর্ভুক্ত করাটাও ঝামেলা না, ঝামেলা হচ্ছে ওই জায়গায় যে ব্যক্তিগুলোকে আপনি অন্তর্ভুক্ত করবেন তারা কারা। এই তালিকাটা কি আপনি নির্বাচনের আগে প্রকাশ করবেন, না নির্বাচনের পরে আপনার ইচ্ছা অনুযায়ী করবেন? আমার মনে হয় জামাতে ইসলামী চাচ্ছিল যে সেটা আগে ডিক্লেয়ার করবে। আমি এখন শিওর না, হয়তো যদি আমি ভুল করে সংশোধনে দিতে পারবেন। আর বিএনপি চাচ্ছিল যে না, আমরা এটা দেব না, আগে থেকে দেব না, আমরা আমাদের মতো দেব। যেটা আমাদের বিগত সংসদগুলোতে আমরা দেখেছি যে মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সেটা হয়ে থাকে, যে 50 জন আমি পাচ্ছি, আমার ইচ্ছে অনুযায়ী আমার বান্ধবী, আমার কাজের লোক, যারা যারা আমাকে সেবা করছে, মানে দলীয় প্রধানদের কথা বলতেছি বা দলের বিশিষ্ট ব্যক্তিগুলা, তারা এগুলোকে এরকম এরকম অযোগ্য মহিলা সাংসদ দিয়েছে। এবং সেটা আমি অযোগ্য বলছি এই জন্য যে জাতির সামনে দেখা যাচ্ছে যে কথা বলতে পারে না, এবং কি বলতে কি বলে। ওনারা তো রাজনীতি করে এসেছেন, ওনাদেরকে যদি নমিনেশন দেওয়া হয় যে সংসদ সদস্য হিসাবে, সেটা মানুষ অ্যাকসেপ্ট করবে যে এদেরই তো সংসদে থাকা উচিত। কিন্তু আপনি এমন এমন কতগুলো দিয়েছেন যে তার মানে কি দাঁড়াচ্ছে, যে পিয়ার পদ্ধতি, যেটা আমার ভোটের রেশিও ধরে আপনি তাকে
নমিনেশন দিচ্ছেন, আমি তো ওকে চাইছি না, আমি তো ওকে ওর জন্য তো ভোট দিই নাই আপনাকে। তাহলে রাজনৈতিক দলগুলো যদি এই পদ্ধতিতে যায় তাহলে আগে থেকে ডিক্লেয়ার করতে হবে আপনারা কাকে সংসদে দিতে চান। এখানেও আবার একটা কোশ্চেন আছে, আপনি 1 নম্বরে দিলেন বিশিষ্ট একজন ব্যক্তির, আর 100 নম্বরে দিলেন দুর্গন্ধযুক্ত আপনার দলীয় কোনো দালাল। তো আপনি যখন আমি ভোট হয়ে গেল তখন আপনি 1 নম্বরটাকে বাদ দিয়ে আপনি 100 নম্বরটাকে দিবেন, আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দিচ্ছেন না। এখানে সিরিয়াল মেনটেন হচ্ছে কিনা, এখানে সিরিয়াল মেইনটেইন হচ্ছে কিনা এটাও একটা বড় প্রশ্ন। কারণ আপনি আমাকে দেখাচ্ছেন একটা, হ্যাঁ দেখাচ্ছেন আমি রসগোল্লা খাবো, কিন্তু পরবর্তী দেখা যাচ্ছে রসগোল্লা তো পাত্তাই নাই, এটা হচ্ছে কালো জাম বা কিছু একটা দিয়ে দিচ্ছেন। আচ্ছা জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। গতকাল রাতে সিলেটে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষ হয়েছে এবং এই যে নিজেদের মধ্যে যে অন্তর্কন্দল বা যে ব্যাপারটা, এটাই বোধহয় বড় কোনো সংঘর্ষ হলো। আগের দিন গোপালগঞ্জের মুকসুদপুরে এরকম একটা ছোট সংঘর্ষ হয়েছিল। এই যে অন্তর্কন্দলটা প্রকাশ্য হচ্ছে বা সংঘর্ষের রূপ নিল, এটাকে কিভাবে দেখছেন বা আপনারা সামলাবেন কিভাবে? এটা নির্বাচন সামনে বাড়বে কিনা? দেখেন, বিএনপি একটা বড় দল, বড় দলের সমস্যা বড়ই হয়। এখন অনেক দিন নির্বাচন পায় নাই, অনেক মানুষ যারা রাজনীতি করেছে বিএনপিতে তারা দিনকে দিন বেড়েছেই। আপনার যে শিশুটার বয়স ছিল 2008-এ বা 2007-এ, যার বয়স ছিল 10 বছর, সে শিশুটা এখন কততে দাঁড়িয়েছে? 27-28। তো ওই সময়টা যাদের 18 বছর ছিল, প্রথম ভোটার হয়েছে, তার আজকে কত? তার অনেক বেশি বয়স, প্রায় 40-এর কাছাকাছি। তো সেইখানে প্রার্থী বাড়বে, এটাই স্বাভাবিক। প্রার্থীর মধ্যে যেটা হলো যে, যেমন ধরেন জামাতের প্রার্থী আর বিএনপির প্রার্থী এক না। জামাতের অত লোক নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জামাত একটা নির্দেশিত দল, ওরা নির্দেশ মেনে চলে। এটা একদিক দিয়ে ভালো, আরেক দিক দিয়ে তাহলে আর রাজনীতি থাকে না। এটা একটা আর্মিদের মতো, যেটা জামাতের আমি বলেছিলেনই যে আর্মিদের সাথে আমাদের একটা মিল আছে, মিলটা কিন্তু এরকম। তো রাজনীতি করলে আমি আমার মত প্রকাশ করব, রাজনীতি করলে আমি এক সময় এটার প্লাস থাকবো, আরেক সময় এটার মাইনাসে থাকবো। তো সেটা হলো বিএনপিতে সম্পূর্ণরূপে আছে, যে কারণে বিএনপির ওই যে কিউটা যে জমে গেছে, সেই লাইনে আপনার সমস্যা এখন প্রায় অনেকেই মনে করছে বিএনপি তো দাঁড়ালেই পাশ হবে। এটা যত কম বুঝবে। এবং এইখানে আমি বলি, এমপিরা শুধুমাত্র সংসদ সদস্যরা আইন প্রণেতা, এবং এখানে হিউজ পড়ালেখা করতে হয়, এবং এইখানে হিউজ পড়ালেখার পরে হিউজ পরিমাণ মেধা এবং শিক্ষার একটা প্রতিযোগিতা হয়। যদি এটা শুধু থাকতো তাহলে আপনি দেখতেন যে একজন প্রার্থী পাওয়াই আপনার জন্য কষ্টকর হয়ে যেত। যখন পাওয়ারটা হচ্ছে এখানে 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে যেখানে পাওয়ার থাকে সেখানে অর্থ থাকে, 3 নাম্বার হচ্ছে যেখানে পাওয়ার থাকে সেখানে হুকুম জারি থাকে। পৃথিবীতে মানুষ বোধহয় জন্মের পরে মৃত্যু পর্যন্ত এই 3টা জিনিসই চায়। যখন এইখানে এই 3টা জিনিসের এত বেশি আধিপত্য, এখানে প্রতিযোগীর সংখ্যা বেড়ে যায়। এই জায়গাটা থেকে যখন না সরে আসবে, আমি মনে করব যে দলগুলো, আমি শুধু বিএনপির কথা বলছি না, আমি শুধু বিএনপির কথা বলছি না, আপনি আওয়ামী লীগের দিকে তাকিয়ে দেখেন। আওয়ামী লীগ তো একচেটিয়া 4 বার তো ক্ষমতা নিয়েছে, নির্বাচনে একটা খেলা খেলেছে, আর কিছুই না। সেইখানে আওয়ামী লীগের হুকুমের একটা দাম ছিল, তারপরেও কিন্তু আপনার আমিডামি নির্বাচন আপনি দেখেন যে সেখানে কি হয়েছে। না, সেটা তো হয়েছে। আমরা বুঝতে চাচ্ছি যে সামনে নির্বাচন সামনে করে বিএনপির এই সংঘর্ষ সংঘাত বাড়বে কিনা। আমার ধারণা বিএনপির নেতারা যদি একদম চরম নিরপেক্ষভাবে ডিসিশন দেয়, এখানে নির্বাচন মানে শুধুমাত্র আপনার এলাকায় পদ দিতে পারলেন, পদের জনপ্রিয়তা হইলো, আপনার নাম হলো, আপনার বিপক্ষে গেলে পদ থেকে বঞ্চিত হবে, এই কারণে আপনার বিপক্ষে সে যেতে পারে না, কিন্তু আপনাকে সবচেয়ে বেশি ঘৃণা করে। যদি এরকম নেতাদের নিয়ে আসে তাহলে বিপদে পড়ে যাবে। যদি আপনার ওরকম নেতাদের নিয়ে আসে যে এলাকার সাথে মিনিমাম কোনো যোগাযোগ নাই, তাহলে বিপদে পড়ে যাবে। যদি এরকম নেতাদের নিয়ে আসে যারা যোগাযোগ আছে, চাঁদাবাজি করছে বা অন্যান্য অভিযোগ আছে, এটা আমি বলতে চাচ্ছিলাম যে, এবং এটার সাথে 1 নাম্বারটা খুবই ওতপ্রোত সম্পর্কিত। যারা পদ দিতে পারছে
তারাই চাঁদাবাজিটা ভালোভাবে করতে পারছে। মানে এটা কি বলে প্রাতিষ্ঠানিকভাবে করছে। হ্যাঁ। প্রাতিষ্ঠানিকভাবে জি, এবং ধন্যবাদ তাদেরকে আপনাকে। ক্ষমতা সম্পন্ন মনে করছে। ধন্যবাদ আপনাকে জনগণ। আনিস আলমগীর ভাই, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, 1 মিনিট সময় আছে আপনার জন্য। আমি খুবই দুঃখিত, অল্প সময় অসুবিধা নেই। আছে। এই যে সংঘর্ষের কথা বললাম বিএনপির, লাস্ট কিছুদিন আগে চাঁদপুরে বিএনপি এবং জামায়াতেরও একটা সংঘর্ষ হয়েছে। আমার প্রশ্ন হলো, নির্বাচন সামনে এলে এই যে সংঘাত সংঘর্ষ, এটি কি আমাদের মানে নিয়তি হয়ে দাঁড়িয়েছে কিনা, বা এখান থেকে বের হওয়ার উপায় কি? এগুলো তো ক্ষমতার খেলা, ক্ষমতা খেলাতে ফিল্ডে কে থাকবে না থাকবে এগুলোই চলবে। নিজেদের দলের মধ্যে থাকবে, দল আরেক দলের সাথে করবে, এগুলো কোনো ইস্যু না, এগুলো সারা জীবনই চলছে। কিন্তু ইস্যু যেটা হচ্ছে, এগুলো দমন করার লোক নাই, যে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তা করবেন। আপনি শরৎ উৎসব হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা বছরের পর বছর, আপনি বলবেন যে এটা স্বৈরাচারের দোসররা আছে, বন্ধ করে দাও। গ্যান্ডারিয়াতে শরৎ উৎসব হবে, সেটাও বন্ধ করে দাও। কিন্তু এই যে বন্ধ করে দেওয়া হলো, এটা কি কারণে বন্ধ করা হলো সেটার কোনো মা বাপ নাই। ধন্যবাদ আপনাকে। সেটাই হচ্ছে বিষয়। ওই একই ঘটনা ওনাদের যেটা হচ্ছে, মারামারি তো হইতেই পারে, কিন্তু সেটা প্রিভেন্ট করার জন্য যারা আছে সরকারি উদ্যোগ নিতে হবে। এখানে রাজনৈতিক দলগুলোকে শুধু দায়িত্ব দেওয়া হবে না। নীলুফার চৌধুরী মনি, কারণ না যদি যুক্ত হয়, তখন এই জুলাই সনদ কি সংবিধানে অন্তর্ভুক্ত হবে না? এই জুলাই সনদের ভিত্তিতে 84টা ইস্যুতে আমরা যে ঐক্যমত হয়েছিল, জনগণ তার পক্ষে দিয়েছে রায় না বিপক্ষে দিয়েছে? সবচেয়ে বড় কথা হচ্ছে জনগণ তো এখনো বুঝেই না যে কি নিয়ে গণভোট করবে। ভোটার হিসেবে বলি, আমি ভোটটা দিতে গেলাম, গণভোটে অংশ নিলাম, আমার সামনে একটা আসলো, এটার পক্ষে না বিপক্ষে। এখানে যতদূর জেনেছি এখন পর্যন্ত 84টা বিষয় মানে এক জায়গায় এসেছে, এখানে খসড়া ঐক্যমত হয়েছে। এই 84টার মধ্যে ধরা যাক আমার 20টা পছন্দ, বাকি পছন্দ না, বা 5টা পছন্দ, বাকিটা পছন্দ না, বা অধিকাংশ পছন্দ কম। এই জায়গাটা আমার ভোটটা কোন দিকে যাবে? মানে সেটাই তো আমি বলছি যে এত জটিল একটা বিষয় নিয়ে ভোট হবে, এটা ওয়ান সাবজেক্ট না তো না, যে এই জিনিসটা উনি থাকবে সরকারে থাকবে না, যেগুলো আগে হয়েছিল, যে শাহাবুদ্দিন সাহেব সরকারে চাকরি দিয়ে যাবে না যেতে পারবে না, জিয়াউর রহমান থাকবেন, এরশাদ থাকবেন কি থাকবেন না, এই জাতীয় তো হচ্ছে না। তো এখানে বিষয়টা খুব জটিল আছে। জনগণকে ওনারা কিভাবে এটা এডুকেট করবেন সেটা বিষয় আছে। কারণ বাংলাদেশের জরিপের মতো কিনা, ধরেন ওই যে 84টা বিষয় থাকলো, এটা তো আবার অনেক সময় সাপেক্ষ। পরে আমি আমার মনে হয় না সেরকম কিছু থাকবে। আমার মনে হয় যে এটা থাকবে যে সনদের ব্যাপারে আমরা যে ঐক্যমত পোষণ করলাম, সেটাতে আপনি এটার পক্ষে কি বিপক্ষে, এটুকুই। সেটা তো আগে থেকে তাহলে জনগণের জানাতে হবে, আমি যে ভোটটা দেব আমি কোন এখানে আরেকটা সমস্যা আছে। নোট অফ ডিসেন্ট যে জায়গাগুলো আছে, ওগুলো কিন্তু পরবর্তীতে আবার যতই আপনি ভোট দেন না কেন, ওগুলো কিন্তু আপনার আলোচনা হবে সংসদে, ওগুলো নিয়ে কিন্তু পরে ডিসিশনটা আবার অন্যরকম হবে। কারণ এই নোট অফ ডিসেন্ট নিয়েই তো আপনার একটা হা ভোট বা না ভোটের জন্য আপনার গণভোট করছেন, তো ওইখানে তো অবজেকশনটা দেওয়াই আছে। তো অবজেকশনের কি হবে? তো অবজেকশনটা কিন্তু তখন আবার সংসদের কাছে চলে যাবে ওই জায়গাটা। তাহলে মানে এই জুলাই সনদ যদি গণভোটের মাধ্যমে একটা হ্যাঁ জয়যুক্ত হলো বা না জয়যুক্ত হলো, তাহলে এটা চূড়ান্ত সমাধান হচ্ছে না কেন? হবে না, এটার সমাধান তো আছে। কারণ এটা হ্যাঁ বা না, যেগুলো হ্যাঁ আছে ওগুলোর চূড়ান্ত সমাধান হলো, আর যেটা নোট অফ ডিসেন্ট আছে সেটাই আপনার আবার চুলচারা হিসাব করতে হবে। আর এটা তো প্রথম, এটাও তো ওনারা ডিসিশন নিয়েছেন যে প্রথম পার্লামেন্টের অধিবেশন যেটা আছে সেখানে এগুলোকে আরো বিস্তারিত এবং এখানে অ্যাডপ্ট করবে ওনারা, যেহেতু ঐক্যমত পোষণ করেছেন। সেই জায়গায় তো আবার ঝামেলা নেই। সবচেয়ে বিষয়টা হচ্ছে যে আসলে ওই যে আপা বলছিলেন যে আমরা একে অন্যকে বিশ্বাস করি না, বিশ্বাস না করার কারণে এটা গণভোটের দরকার হচ্ছিল। যদি রাজনৈতিক দলগুলো একে অন্যকে বিশ্বাস করত, এবং তারা অলমোস্ট এখন যারা আছে তারা তো একই মতাদর্শের রাজনৈতিক দলগুলোই আছে, তারা সেটা নিয়ে পার্লামেন্টে ঠিক করে ফেলতে পারতো যে কোনটা হবে না হবে। কিন্তু কে ঠিক করবে না করবে এই অবিশ্বাস থেকে তারা এটা করে নাই, এবং সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় যাবে এবং বিএনপি এগুলো করবে না। কিন্তু বিএনপি যে ক্ষমতায় যাবে তারও তো কোনো মানে এইটা ধরে নিয়ে কার্যক্রম এটা দেখাচ্ছে, কিন্তু জামাত তো বলছে যে ক্ষমতায় তারাই যাচ্ছে, এবং জামাতের দিক থেকে নানা অভিযোগও আছে। যেমন আজকে তাদের সেক্রেটারি জেনারেল গোলাম পরর সাহেব বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ড নেই,
এই বিষয়ে যদি আপনি বলতেন, তারপর আমি আপার কাছে যাব একই প্রশ্ন নিয়ে, যে লেভেল ফিল্ডই তো না, এটা লেভেল কিনা। প্লেইং ফিল্ড কি? এখানে তো 2 দলের 3 দলের নিজেরা ইলেকশন করছে। লেভেল প্লেইং ফিল্ড নাই, সেটা তো অন্যরা বলবে যাদেরকে খেলাতেই নিচ্ছে না। কিন্তু আপনি যে 3 দলের কথা বলছেন, তার মধ্যে তো জামাত একটা। যারা খেলাতে আছে তারাও যদি বলে যে না ফিল্ড ঠিক নেই, তাহলে আর কি হবে? এখন কাউকে খেলাতেই নিচ্ছেন না, খেলাতে না নিয়ে নিজেরা খেলতেছেন, আবার বলছেন লেভেল প্লেইং ফিল্ড ঠিক নাই। এগুলো হচ্ছে যে মানে কিছু তর্ক বিতর্ক না করলে ইলেকশন যে হচ্ছে এটা বুঝবে কি করে? ভাই ইলেকশন তো পাবলিক বুঝে, এই জন্য কিছুটা একটা প্রতিপক্ষ তৈরি করার আগে এই জন্য বিএনপি জামাত এক ধরনের প্রতিপক্ষ তৈরি করছে, এবং এটা যে নির্বাচন জমজমাট এটা বুঝাতে যাচ্ছে, কিন্তু জাতির মধ্যে এই কোনো আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা এগুলো কিছু দেখছে না। আপনি বলতে পারেন যে এটা কি বিএনপি আওয়ামী লীগ নির্বাচনে আসছে না এই জন্য? না, আওয়ামী লীগ তো তাদের কারণেই তারা বাদ পড়ে গেছে। এখন আওয়ামী লীগ যে আসছে না, এই ধরনের কিছুটা হতাশা কিছু লোক আছে, তাদের তো 2-4টা ভোটার আছে, তো 2-4টা না অনেকেই আছে, আমরা যদি অস্বীকার করতে পারি না, কিন্তু যদিও তাদের একটা রিজিম চেঞ্জের মধ্যে তারা যে মানে একটা এখন এমন এক অবস্থায় আছে, সেটাতে তারা আগের মতো দাবি করতে পারে না যে আমরাই আমাদের ভোট দিলে যে আমরাই ক্ষমতায় আসবো, সেইটা মোটেও না। কিন্তু যেই সমস্যাটা আমি দেখছি যে আওয়ামী লীগ না থাকার কারণে এখন আওয়ামী লীগের ভোটগুলো কোন দিকে যাবে, এটা কি জামাতকে দেবে না বিএনপিকে দেবে, এটা নিয়ে হচ্ছে যে ওনার দ্বন্দ্ব, এটা নিয়ে গন্ডগোল হবে, এটা কার দিকে যাবে। বিএনপি মনে করতে পারে যে যেহেতু আওয়ামী লীগ একটা স্বাধীনতার পক্ষের দল, তাহলে আমাদেরকে দেবে। আবার আওয়ামী লীগ মনে করতে পারে আমাদের উপর যত নির্যাতন হয়েছে এগুলো বিগত দিনগুলোতে সবগুলো করেছে বিএনপি, আমরা তাদেরকে কেন দেবো? আবার জামাত তো সাধারণ ক্ষমা করার ঘোষণা দিয়েছে, হ্যাঁ, তারা জামাতের দিকে চলে যেতে পারে। এবং বিচিত্র না, আওয়ামী লীগের লোকজন যারা ভোটের অধিকার প্রয়োগ করার সুযোগ পাবে তারা জামাতকে ভোট দিতেও দিতেই পারে। তো তখন তো দেখা যায় যে আসলে আপনার জামাতের যে সেক্রেটারি জেনারেল যেটা বলছে যে ক্ষমতায় কে যাবে সেটা এখনই যে ধরে নেবেন তা না, তো কিন্তু ওনারা ধরে নিয়েছেন যে ক্ষমতায় বিএনপি যাচ্ছে, সেই জন্যই এটাকে পার্লামেন্টে দিতে এত আপত্তি যে বিএনপি এটা বোধহয় তখন আর নিবে না ক্ষমতায় চলে গেলে। জি, ধন্যবাদ আপনাকে নীলুফার চৌধুরী মনি। যেমনটি বলছিলেন আনিস আলমগীর ভাই, যে আওয়ামী লীগ তো বাদ পড়েই গেছে, লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে যে নিজেরা খেলছেন তার ভেতরেও যে অভিযোগ, এই ব্যাপারে আপনি কি বলবেন? দেখেন, এইখানে ভোট হওয়ার জন্য, লেভেল প্লেইং ফিল্ড হওয়ার জন্য শুধুমাত্র এখানে 3 জনকে সমান অধিকার দিলেই হবে তা কিন্তু না। লেভেল প্লেইং ফিল্ডের জন্য আপনার ভোটের সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত তাদের অবস্থানটাও জানতে হবে আমাদেরকে। সেখানে কিন্তু আমরা ভীষণভাবে পিছিয়ে আছি। আপনার এটার মধ্যে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তাদের অবস্থা কি দেখছেন? যে একটা থানায় যদি মারামারি হয়, লাইক আমি ভাঙ্গা থানার কথাই বললাম, একটা থানায় যদি আপনার আন্দোলন হয়, পুলিশ ওইখানে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, পুলিশ কোনো রিস্কে যায় না, কারণ পুলিশের ট্রমা থেকে বের হয়ে আসতে পারে নাই। আপনার যত অস্ত্র লুট হয়েছে, অস্ত্র হারানো গিয়েছে, একটা অস্ত্র ফেরত আসে নাই বা সরকার ঘোষণা দেয় নাই, ওইভাবে আপনার 2-1টা জায়গায় গিয়ে বের করলো, স্নাইপার বের করলো, দেখলাম যে এই ঘোষণাও দেওয়া হয় নাই যে তোমরা জমা দিয়ে যাও। না, ঘোষণা দিয়েছে তো, ওইভাবে উদ্ধার করতে পারলে, সহযোগিতা করলে পুরস্কারও ঘোষণা করেছিল। কোনো রকম আমরা দেখছি না, সেটাই কোনো রেজাল্ট আসেনি, অগ্রগতি নাই। আমি অগ্রগতির কথাটা বলছি। 3 নাম্বার হলো আপনার ইসি এবং অন্যান্য যে হ্যান্ডসগুলো, যেমন ধরেন ডিসি, এসপি, এগুলো খুবই গুরুত্বপূর্ণ হ্যান্ডস। এই যে গুরুত্বপূর্ণ হ্যান্ডসরা, তারা আগের সরকারেরই আছে বেশিরভাগ, বাকি অন্য একটা দলের কিছু যোগ হয়েছে, সেখানে সবার কিন্তু আপনার এইখানে লোক নাই, কিন্তু তথ্য উপদেষ্টা নিরপেক্ষ লোক, কিন্তু তথ্য উপদেষ্টা মাহফুজ আলম তো কয়েকদিন আগে অভিযোগ করলো যে বিএনপি আর জামাত ভাগাভাগি করে প্রশাসন নিয়ে নিয়েছে। সেটা তো উপদেষ্টা তো আর আমাদের লোক না যে আমাদের কথা বলবে, আমাদের পক্ষের কথা বলবে। উপদেষ্টা হচ্ছে আলাদা একটা প্রজাতি। বিএনপি কিন্তু এই বক্তব্যের কোনো প্রতিবাদও জানায়নি, বিএনপি এটা জানানোর প্রয়োজন বোধ করে না, কিন্তু বিএনপি যে সাফার করছে এটা কিন্তু সত্যি। আপনি ডিসিএসপি দেখেন, খোঁজ নিয়ে কয়টা বিএনপির আসছে যারা কিনা একটা জেলা চালায়, সেইখানে আমাদের লোকজন নাই। আপনি সচিবদের দেখেন কয়টা বিএনপি সচিব আছে, আপনি আঙ্গুল গুনে গুনে বলেন। আপনি অন্য সেক্টরের আপনার
পুলিশের ডিআইজি আইজি থেকে শুরু করে আপনার বিভিন্ন ডিজি বিভিন্ন সেক্টরের, এগুলা কয়টা আমাদের আছে? তো আপা কয়েকদিন আগে কয়েক মাস হয়ে গেছে হবিগঞ্জের এক ওসি এসে জামালপুরের এক নেতাকে 2 লক্ষ টাকা দিয়ে, ওই ভিডিওটা পরে ভাইরালও হয়েছিল, বলেছিল যে আমাকে একটু দেখে রাখবেন। তো এই যে বিএনপির একেবারে নেই, এইটা আমরা মানে এটা বললে মানুষ বিশ্বাস করবে? আমি ওসি কিন্তু খুব না, আমি- গুরুত্বপূর্ণ, আমি just কিন্তু একটা ঘটনা ওসির সামনে এসেছে সেটা পজিশনটা বললাম। কিন্তু ওরকম বড় কিছু ঠিক না। আছে, ধরেন একটা ঘটনা সামনে এসেছে, কিন্তু- এটা আপনি যেটা বলছেন এটা হলো, আপনি নিজেই বলছেন একটা ঘটনা সামনে এসেছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। আচ্ছা। এটা বিচ্ছিন্ন ঘটনা। এটা কোনো কোনো জায়গায় কিন্তু আপনার ছাত্রদল করা ছেলে যে ওসি হয়েছিল আওয়ামী লীগের সময়, ছাত্রলীগ যারা ওসি হয়েছিল তারা ধরলে যদি 10টা বাড়ি দিত, ছাত্র দলের ছেলেটা ধরলে 15টা বাড়ি দিত। 15টা বাকি 5টা বেশি এই কারণে দিত যে সে আওয়ামী লীগের কাছে তার গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সেই কাজটা করত। কিছু কিছু চাকরি আছে সেখানে থাকলে নিজের বিবেকের আর কোনো সংকুলন হয় না, বিবেককে বিসর্জন দিয়ে ওই চাকরিগুলো করতে হয়। আমি এটা নিয়ে কথা বলছি না, বাট আমি যেটা সামগ্রিকভাবে কথা বলা যায় আমি সেই কথাগুলো বলছি। তো এই এতগুলো সমস্যা ফেলে রেখে আপনার লেভেল প্লেইং ফিল্ডটা কিভাবে হবে আমার কাছে হিসাব মিলে না। তারপরে আপনার আছে কিছু দল, তো আপনার ধরেন আওয়ামী লীগ যদি বাদ যায় তাহলে আওয়ামী লীগের সঙ্গে যারা নির্বাচন করছে তারা লিগ্যাল হয় কেমনে? আচ্ছা, তো তারা যদি বাদ যায় তাহলে ইলেকশনটা লেভেল প্লেইং ফিল্ড কেমনে হবে? আমি ওইটাই বলছি। আপনার 3টা দল থাকলো, 3টা দল নির্বাচন করলো, আর তাহলে আপনার আগের নির্বাচনের মতোই বলবে না অন্যরা? তারা আনিসুল হকের ভাই তো আমি প্রশ্ন খারাপ তুললেন। লোক বলছি, ধরেন আওয়ামী লীগ ভীষণ খারাপ, ধরবো কেন, ভীষণ খারাপ ছিল, আমাদের জন্য তো আরো বেশি ছিল, কিন্তু তারা বাংলাদেশের নাগরিক। আচ্ছা, আপনার সাহস থাকলে বাংলাদেশের নাগরিকত্ব থেকে বাদ দিয়ে দেন তাদের। আরেকটা জিনিস দেখেন, যারা আমি এই কথা বলার জন্য আমাকে গালি দিবে এবং গালি দেয়, আমাকে সাইবার বুলিং করে, তারা কিন্তু আগে কিন্তু মাফ করে দিছে। তাদের কাছে কি মাপ চাইছে? আওয়ামী লীগ কি কারোর কাছে বলছে? না বিএনপি, না জামাত, না অন্য ইসলামিক দল কারোর কাছে বলছে মাপ করে দাও? গোপনে যাচ্ছে কিনা জানি না, প্রকাশ্যে শুনেন, চায়নি। গোপনে চাইলে তো গোপনে দিলে কথা ছিল না। আচ্ছা, গোপনে দিলে তো আমার আর আপনার জানার কথা না। আপনি যখন প্রকাশ্যে হয় সেটা নিয়েই কথা হয়। তো তারা কিন্তু মাফ করে দিচ্ছে। তারা কিন্তু মৌলবাদ একখানে সংসার করছে, একখানে আমরা শুনি, আপনারাও শুনেন, আর যে কি বাইরের দেশগুলো গেলে আসার সময় কোন দেশ হয়ে আসতে হয়, কোন দেশে যাইতে হয়, কোন দেশের লোকদের সঙ্গে আলোচনা করা হয় থার্ড কান্ট্রিতে, এই জায়গাগুলায়। তাহলে তারা যখন করে, ওই যে বলে না, কৃষ্ণ করলে লীলা খেলা, আমরা করলে দোষ, আচ্ছা। তখন আমাদের দোষ হয়ে যায়। আচ্ছা। তো এই দোষগুলো নিয়ে তো আপনি লেভেল প্লেইং ফিল্ড বলতে পারবেন না।